You are watching Magic Box Entertainment. দেখতে দেখতে আমরা বিষ্ণুদার ২৪তম গল্পে এসে পৌঁছেছি, অর্থাৎ ২ ডজন বিষ্ণুদার গল্প। ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটার লিঙ্ক রয়েছে। আপনাদের এই প্রাণ খোলা ভালোবাসা পেয়ে আমরা অভিভূত। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে আবার পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ২৪তম গল্প গঙ্গারামের ভুতুড়ে অভিশাপ। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ২৪তম গল্প গঙ্গারামের ভুতুড়ে অভিশাপ। যা গরম পড়েছে আর পারা যাচ্ছে না। বসন্তেই যদি এই অবস্থা হয়, ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্ম এলে কি হবে কে জানে। দুপুরবেলায় বিছানায় শুয়ে মনে হচ্ছিল গরম চাটুর উপরে শুয়েছি। গাছের একটা পাতা পর্যন্ত নড়ছে না দিনের বেলায়। তবে সন্ধ্যার পর থেকে ফুরফুরে হাওয়া দিচ্ছে। বৃষ্টি হওয়া প্রয়োজন। অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি হলে আর এক বিপদ, তাতে গরম আরও বাড়বে। আলো কমে এলেই বাড়ি থেকে বেরিয়ে সোজা এসে পৌঁছালাম হরিদার চায়ের দোকানে। এই গরমে চা খাওয়ার কথা শুনলে অনেকেই রে রে করে ওঠে, কিন্তু আমার মনে হয় গরমের সময় গরম গরম কিছু খেলে গরম একটু কম লাগে। এর পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে কিনা জানি না, তবে বিষয়টি অনুভব করেছি। পৌঁছে দেখি বিষ্ণুদা বেঞ্চিতে বসে সিগারেট টানছে। আমিও সোজা দোকানে ঢুকে বেঞ্চিতে বসে হরিদাকে উদ্দেশ্য করে বললাম, হরিদা আমাদের চা দিও, গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। এই তুমি কখন এলে বিষ্ণুদা? এই তো মিনিট ৫ আগে। এয়ার কন্ডিশন ছাড়া কোনো উপায় নেই। অথচ এই এয়ার কন্ডিশনের জন্যই দিন দিন আরো গরম বাড়ছে। মানুষ কি বা করবে বলো, এমন গরমে ও ছাড়া উপায়ও তো নেই। উপায় যে একেবারে নেই তা নয়, চারদিকে গাছপালা লাগাতে হবে, দূষণ কমাতে হবে। অবশ্যই গ্রামেও এখন প্রচণ্ড গরম, কিন্তু শুধু ভাব, একটা বড় দিঘির সামনে গাছের ছায়ায় যদি চুপচাপ বসে থাকিস এবং চারদিক যদি গাছপালায় ভরা থাকে, তবে কি এতটা অস্বস্তি হবে? সম্ভবত না। কিন্তু সেটা গ্রামেই সম্ভব। তুমি ভাবো, সেরকম ব্যস্ত শহরের মাঝে জায়গা কোথায়? লোকজন থাকার জায়গা পায় না, গাছ কোথায় লাগাবে? সেখানেও কোনো না কোনো উপায় করা সম্ভব। ঠিক এই সময় হরিদা আমাদের চা দিল। ততক্ষণে চারদিক গাঢ় অন্ধকারে ঢেকে গেছে। সামনের পিচ ঢালা রাস্তার সামান্য অংশ দোকানের আলোয় দেখা যাচ্ছে, বাদবাকি সব কৃষ্ণ কালো অন্ধকারে মিশে গেছে। আসলে এখানে অনেক গাছপালা আছে বলে অন্ধকার যেন একটু বেশি গভীর। তাছাড়া আজ আকাশে চাঁদ নেই, মনে হয় আকাশটাও মেঘলা। আমরা দুজনে চুপচাপ বসে চায়ে চুমুক দিচ্ছি। দোকানে একটা বাল্ব জ্বলছে। চা শেষ করে যখন মাটির ভাঁড়টা ভাঙা বালতিতে ফেলতে যাব, ঠিক সেই সময় দপ করে আলোটা নিভে গেল, আর সঙ্গে সঙ্গে শো শো করে একটা শব্দ কানে এলো। পরক্ষণে আশপাশের গাছপালাকে পাগল করে প্রচণ্ড ঝড় শুরু হলো। বাঁচোয়া একটাই, হাওয়া বইছে হরিদার চায়ের দোকানের পিছন দিক থেকে। ফলে বাতাসের দাপট গায়ে এসে লাগলেও এখানে দাঁড়িয়ে থাকতে খুব একটা সমস্যা হচ্ছে না। আকাশে মাঝে মাঝে আলোর ঝিলিক খেলে যাচ্ছে, আর সেই আলোতে চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতির উত্তাল রূপ। বিশ্ব সংসার যেন দিশাহারা হয়ে গেছে। বড় বড় গাছগুলো ঝড়ের দাপটে উন্মাদের মতো মাথা ঝাঁকাচ্ছে, যেন প্রলয় শুরু হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে তাণ্ডব চলার পর বাতাসের বেগ কমে এলো এবং টিপটিপ বৃষ্টি আরম্ভ হলো। কিছুক্ষণের মধ্যে বাতাস পুরোপুরি থমকে গেল। শুরু হলো আকাশ ভাঙা বৃষ্টি। বৃষ্টির সূক্ষ্ম ফোঁটা বাতাসে মিশে আমাদের গায়ে এসে লাগছে।
সারা দিন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করার পর বৃষ্টির ধারাকে মনে হচ্ছিল সুখের জলপ্রপাত। প্রাণ মন একেবারে জুড়িয়ে গেল। এভাবে প্রায় 40 মিনিট ধরে টানা চলার পর সব শান্ত হলো। ঝড়ের শুরুতে লোডশেডিং হয়েছিল, বিদ্যুৎ এলো বৃষ্টি থামার পর। হরিদাকে বললাম সব গুছিয়ে আমাদের চা দিতে। আবহাওয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি ভেজা স্নিগ্ধ বাতাস জড়িয়ে আছে আমাদের। এত কিছুর পরেও মনের মাঝে একটা শূন্যতা অনুভব করছি। আসলে এখানে এসে বিষ্টুদার গল্প না শুনলে ষোলকলা পূর্ণ হয় না। আর এমন আবহাওয়ায় আশা করি বিষ্টুদা আমাকে নিরাশ করবে না। গল্প শোনার আশায় মনে মনে উসখুস করছি। ঠিক তখন বিষ্টুদা বলল, এমনই এক ঝড় বাদলের রাতে এরকম একটা চায়ের দোকানে বসে আমার আলাপ হয়েছিল গঙ্গারামের সাথে। পূর্ব মেদিনীপুরের রায়চকে আমার এক আত্মীয়ের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে গেছিলাম। আমি জানি না তুই ওখানে কখনো গেছিস কিনা। সদর ছেড়ে একটু গ্রামের ভিতরে ঢুকলেই দেখতে পাবি বড় বড় রাস্তাগুলো বেশ উঁচু উঁচু। রাস্তার খাড়া ঢাল দুদিকে নেমে গেছে। মাঝে মাঝেই বিস্তীর্ণ চাষের জমি, কোথাও দুই একটা বাড়ি ঘর, আবার কোথাও বেশ কিছুটা ফাঁকা মাঠ, আবার কোথাও কোথাও গাছপালা এমনভাবে ঘিরে রয়েছে দেখে মনে হয় জঙ্গল। বড় রাস্তার খাড়া ঢাল বেয়ে পাহাড়ি পথের মতো ঢালু হয়ে নেমে গেছে গলিপথ। এক কথায় তরতাজা মনোমুগ্ধকর গ্রাম্য পরিবেশ বলতে যা বোঝায় তাই। এই অঞ্চলের আরও একটা বিশেষত্ব, এখানে অনেক মন্দির আছে। মন্দিরগুলোর নকশা বেশ নিপুণ হাতে তৈরি। মন্দিরের দেওয়ালে নানা দেবদেবীর মূর্তি কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে। এই অঞ্চলের ধার ঘেঁষেই বয়ে গেছে দুর্বাচাটি খাল। এই খাল কংসাবতী এবং রূপনারায়ণকে জুড়েছে। খালের এপারে পূর্ব মেদিনীপুর, ওপারে পশ্চিম মেদিনীপুর। যাই হোক, ওখানে পৌঁছানোর পরে দিনগুলো বেশ ভালোভাবেই কাটছিল। আমার যেমন স্বভাব, কোথাও গেলে চুপচাপ ঘরে বসে থাকতে মোটেই মন চায় না। আত্মীয়ের বাড়ি থেকে বড় রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে রাস্তার ধারে একটা চায়ের দোকান পড়ে। যে লোকটির দোকান তার বয়স 50-55 হবে। কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে আর কোনো চায়ের দোকান নেই। বিকেলের দিকে বলতে গেলে গ্রাম শুদ্ধ লোক এই দোকানে এসে হাজির হয়। চায়ের সঙ্গে তেলে ভাজা মুড়ি, ঘুগনি ইত্যাদি পাওয়া যায়। সন্ধ্যার দিকে ওখানে গেলে কমপক্ষে 20 লোক প্রতিদিনই দেখতে পেতাম। সবাই নিজেদের মধ্যে খোশ গল্প করছে। হোক মেদিনীপুর, বাঙালি তো সবাই, তাই রাজনৈতিক তরজাও বাদ যেত না। আমিও সেই দোকানে গিয়ে লোকজনের সঙ্গে কথাবার্তা বলতাম। আসলে এমন একটা জায়গায় এলে এলাকার সম্পর্কে অনেক কিছু জানা যায়। এমন অদ্ভুত অদ্ভুত খবর পাওয়া যায় যা বাড়িতে বসে জানা অসম্ভব। সেদিন আমি বিকেল বিকেল বেরিয়ে সেই দোকানের বেঞ্চিতে গিয়ে বসলাম। তখন ভরা গ্রীষ্ম, গাছের আমগুলো মাঝারি আকার ধারণ করেছে। মাঝে মধ্যেই সন্ধেবেলায় কাল বৈশাখীর দাপটে ঝরা পাতার উপরে সেগুলো ঝরে পড়ে। গ্রামের বাচ্চারা হই হই করতে করতে সেই আম কুড়ায়। এখনকার ছেলেমেয়েরা তো এসব আনন্দের কিছু বুঝবে না। যাই হোক, সেদিন দুপুর থেকে পরিবেশটা বড্ড গুমোট হয়েছিল। এখনকার মতো হাঁসফাঁস গরম না হলেও গলদঘর্ম হওয়া থেকে কেউই নিস্তার পাচ্ছিল না। সন্ধ্যা হয়ে আসার সঙ্গে সঙ্গে এক এক করে দোকানে বেশ কিছু লোকজন জড়ো হলো। ও, একটা কথা বলতে ভুলে গেছি। এটা যে সময়ের কথা বলছি
তখন ওখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। সন্ধ্যার পরে আলো বলতে হ্যারিকেন কিংবা লম্ফ। সন্ধ্যার মুখে দোকানে বেশ গম গম করছিল, কিন্তু সেই জনবহুল পরিস্থিতি কিছুক্ষণের মধ্যেই হালকা হতে শুরু করল। আবহাওয়ার থমথমে ভাব, তার সঙ্গে যখন সন্ধ্যার অন্ধকার আকাশে বিদ্যুতের কয়েকটা ঝিলিক নজরে পড়ল, তখন একে একে সবাই বাড়ির পথ ধরল। গ্রামগঞ্জের ব্যাপার, ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ি ফিরতে সমস্যা হবে। তার উপরে কাঁচা রাস্তায় কাদা জমার সমস্যা তো রয়েছেই। একে একে প্রায় দোকান ফাঁকা হয়ে গেল। আমার কি মনে হতে আমি দোকানের সামনে বাঁশের চটা দিয়ে যে বেঞ্চি তৈরি করা হয়েছে সেখানেই বসে রইলাম। বাড়িতে ঢুকে গেলে তো গ্রাম্য কালবৈশাখী একেবারে সামনে থেকে অনুভব করতে পারবো না। এখানে বসে যদি ঝড়ের সময়টুকু কাটাই, তবে কালবৈশাখী প্রাণ খুলে অনুভব করা যাবে। দোকানদারও দেখলাম সমস্ত কিছু গুছিয়ে রেখে দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ির পথে বেরিয়ে পড়ল। ভেবেছিলাম দোকানটা খোলা থাকবে, কিন্তু এমনটা হতে দেখে যে উৎসাহে এতক্ষণ বসেছিলাম তা কিছুটা দমে গেল। কিন্তু হাল ছাড়ার পাত্র তো আমি নই। একবার যখন মনে মনে স্থির করেছি, তখন আমায় আর আটকায় কে? দোকানদার চলে যাওয়ার পর জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়ে গেল। লক্ষ্য করলাম আমি ছাড়া আরও একটি লোক উল্টো দিকের বেঞ্চিতে বসে আছে। এর মধ্যে হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছে। লোকটা একটা বিড়ি টানছে। অন্ধকারে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, শুধু বিড়ির আগুনের লালচে আলো বিন্দুর মতো ওঠা নামা করছে। উপরে উঠে একটু জোরালো হচ্ছে, আবার পরক্ষণেই ম্রিয়মান হয়ে নিচে নেমে আসছে। আমার খুব কৌতূহল হল। খ্যাপাটে ভাবনা নিয়ে আমি এখানে ঝড়ের অপেক্ষায় বসে আছি, কিন্তু একই রকম খ্যাপামি এই জগৎ সংসারে অন্য কারো থাকতে পারে এমনটা সত্যি বিরল। আমি উঠে ওই দিকের বেঞ্চিতে লোকটার পাশে গিয়ে বসলাম। ব্যাপার কি? সবাই তো চলে গেল, তুমি যাবে না? না, যাব না। যেখানে যেতে চাই সেখানে তো যেতে পারছি না। এমন অদ্ভুত উত্তরে আমার বিস্ময় আরো বৃদ্ধি পেল। সঙ্গে বৃদ্ধি পেল লোকটির সম্পর্কে জানার কৌতূহল। যদি কিছু মনে না করো, তোমার নামটি জানতে পারি? গঙ্গারাম। এই সময় আকাশে সজোরে একটা বিদ্যুৎ চমকে উঠল। মুহূর্তের জন্য চারদিক আলোকিত হয়ে আবার নিকষ অন্ধকারে ঢেকে গেল। মুহূর্তের ওই আলোক ছটায় আমার চোখে ভেসে উঠল লোকটির চেহারা। রোগা, গাল বসে গেছে, মাথায় কয়েক গাছা বিক্ষিপ্ত চুল, কোটরাগত চোখ, শ্যামবর্ণ। কালবৈশাখীর প্রাক মুহূর্তে এমন অন্ধকারাচ্ছন্ন গ্রাম্য নির্জন স্থানে বসে এমন চেহারা দেখলে যে কোনো মানুষ যে ভয় পাবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সাহস অসীম। জীবনে অগণিত অভিজ্ঞতা আমার মনকে কঠিন করে তুলেছে, তাই অকারণে ভয় আমি পাই না। লোকটি বিড়ির শেষ অংশটা রাস্তার দিকে ছুঁড়ে ফেলল এবং হঠাৎ করে সেই মুহূর্তেই অতিলৌকিক শব্দ সৃষ্টি করে প্রচণ্ড বাতাস বইতে লাগল। শুরু হলো প্রত্যাশিত কাল বৈশাখী। আমি লোকটির পাশেই বসে আছি। এ লোকটি প্রচণ্ড চুপচাপ। আমি চেঁচে আলাপ করতে চাইছি,
কিন্তু লোকটির যেন কোনো উৎসাহই নেই। তুমি বললে কোথায় একটা যেতে চাইছো, কোথায় যাবে? ওপারে। দুর্বাচাটি নদীর ওপারে। একটা মৃদু হাসির শব্দ আমার কানে ভেসে এলো। তারপর আবার সেই কণ্ঠস্বর। অন্য পারে। আপনি বুঝবেন না, বুঝলেও কোনো লাভ হবে না। দেখো, তোমার কথা শুনে আমার মনে বেশ কৌতূহল হচ্ছে। তাছাড়া ঝড় শেষ না হলে তো দুজনের কেউই ফিরতে পারবো না। সেক্ষেত্রে কথাবার্তা বললে সময়টুকু কেটে যাবে। আপনি শুনবেন? বেশ, বলছি। আপনার কখনো মনে হয়েছে যে মৃত্যু আপনার আশেপাশেই ঘুরছে? মানে, মৃত্যু যে আমাদের সঙ্গী এ কথা সত্যি। জীবনের সঙ্গে সঙ্গেই মৃত্যু চলে। সময় ফুরালে জীবনকে বিদায় করে আমাদের আঁকড়ে ধরে। না, এমনটা নয়। সত্যি সত্যি মৃত্যু আমাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু সে শুধুই আমাকে ভয় দেখাতে চায়, আমাকে মারতে চায় না। মৃত্যুর ভয় আর জীবনের যন্ত্রণা একই সঙ্গে বয়ে চলেছি আমি বোধহয় আপনাকে ঠিক করে বোঝাতে পারছি না। আমার পরিস্থিতি ভালোভাবে বোঝানো সম্ভব নয়। কোনো সুস্থ মানুষ সজ্ঞানে আমার কথা বিশ্বাস করবে না। সত্যি লোকটার কথাবার্তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভালোভাবে সে কথা বুঝিয়ে বলতে যাব, তার আগেই লোকটি নিজে থেকে বলল, আমি বুঝতে পারছি। আমার এই অগোছালো কথা শুনে আপনি কিছুই বুঝতে পারছেন না। নিশ্চয়ই মনে মনে ভাবছেন আমি পাগল। কিন্তু বিশ্বাস করুন, আমি আগে এমনটা ছিলাম না। বিয়ে তা করিনি। একা মানুষের নির্ঝঞ্ঝাট জীবন। বাবা মাকে অনেক আগেই হারিয়েছি। এই অঞ্চলে জমি জমা যা রয়েছে সেগুলো ভাগে দিয়ে আমার দিব্যি চলে যায়। ভালোভাবে জীবন চলছিল, কিন্তু এই বছর খানেক হলো আমি মৃত্যুর ফাঁদে আটকে পড়েছি। রাত হলেই ওরা আমাকে ওদের জগতে নিয়ে যায়। আবার সকাল হলেই ফিরে আসি বাস্তবের মাটিতে। দিনে দিনে আমি অস্থির হয়ে উঠছি। আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু কিছুতেই মুক্তি পাচ্ছি না। অলৌকিক জগৎ আর বাস্তব জগতের মাঝে আমি একটা সেতুর মতো হয়ে আছি। কালবৈশাখী ততক্ষণে প্রবল রূপ ধারণ করেছে। সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির ছাট এখানে বসেও গায়ে এসে লাগছে। উত্তাল প্রকৃতি অন্ধকারের মাঝে ডুবে আছে। মাঝে মাঝে আকাশে আলোর ঝলকানি সেই টালমাটাল দৃশ্যকে মুহূর্তের জন্য চোখে স্পষ্ট করে তুলছে। উন্মত্ত প্রকৃতির মাঝে টালির চালের তলায় বসে এরপর গঙ্গারাম যা বলল তা বিস্ময়কর। একদিন সন্ধ্যার দিকে গঙ্গারাম পশ্চিম মেদিনীপুর থেকে বাড়িতে ফিরছিল। ফেরার পথে দুর্বাচাটি খাল পড়ে। সেই খালের উপরে একটা বাঁশের পুল আছে, সেটা পার হয়েই আসতে হয়। আপন মনে সন্ধ্যার অন্ধকারে হাঁটতে হাঁটতে সে বাঁশের তৈরি পুলের উপরে যখন ঠিক মাঝামাঝি এসে পৌঁছায়, তখন নজর যায় খালের জলের দিকে। সেদিন আকাশে চাঁদ ছিল। চাঁদের আলোয় সে দেখে কিছু একটা ভেসে যাচ্ছে। জোয়ারের সময়, তাই খালে তখন ভরা জল। কেমন যেন সন্দেহ হয় তার।
তাড়াতাড়ি পুল পার হয়ে খালের পাড় বরাবর স্রোতের দিকে হাঁটতে শুরু করে। লক্ষ্য তার জলের দিকে। জিনিসটা ভাসতে ভাসতে কাছাকাছি এলেই গঙ্গারাম বুঝতে পারে তার সন্দেহই সত্যি, ওটা একটা মানুষ। কিন্তু প্রাণ কি এখনো অবশিষ্ট আছে? কোমর সমান জলে নেমে কোনো রকমে মানুষটির নাগাল পেয়ে টেনে ডাঙায় তোলার জন্য স্পর্শ করতেই সে অনুভব করে শরীরটা অস্বাভাবিক রকম ঠান্ডা। বুঝতে বাকি থাকে না প্রাণ আর অবশিষ্ট নেই। লাশটা উবু হয়ে জলে ভাসছিল। কোনো রকমে সেটাকে টেনে পাড়ে তুলে শরীরটাকে চিৎ করতেই গঙ্গারাম অস্ফুটভাবে আঁতকে ওঠে। লাশের চোখ দুটো খোলা, যেন দারুণ ভয়ে বিস্ফারিত। জলে ভিজে চোখের মণিতে সাদাটে আস্তরণ জমেছে, যেন একজোড়া পাথরের চোখ স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। পোশাক আশাক দেখে সাধু সন্ত বলে মনে হয়। পোশাকের রং লাল, গালে লম্বা দাড়ি, তবে সেই দাড়িতে এখনো পাক ধরেনি। কুচকুচে কালো গোঁফ দাড়িতে মুখখানা ঢেকে আছে, আর তার মাঝেই সাদাটে আস্তরণ পড়া দুখানা ভয়ঙ্কর চোখ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে গঙ্গারামের দিকে। জলে প্রায় ধুয়ে গেলেও কপালে একটা লাল টিকার দাগ এখনো স্পষ্টভাবে লেগে আছে। প্রথমটায় সে ভয়ে বিস্ময়ে কিছুক্ষণ নির্বাক হয়ে লাশটার কাছে বসে থাকে। কিছুটা প্রকৃতস্থ হলে লাশটাকে সেখানেই রেখে গ্রামের লোকজনকে খবর দিতে যাবে বলে উঠে দাঁড়াতেই একটা ভারী নিঃশ্বাস তার কাঁধ স্পর্শ করে। সঙ্গে সঙ্গে গঙ্গারামের গায়ের লোম খাড়া হয়ে ওঠে। মনে হয় এই নিঃশ্বাস যেন ওই প্রাণহীন লাশের। কিন্তু এ তো অসম্ভব। লাশের দিকে চোখ ফেলতে তার ভয় দ্বিগুণ হয়ে যায়। সে দেখে প্রাণহীন লাশটা যেন স্থির নয়, তার শরীর সামান্য কাঁপছে। ওই ভয়ঙ্কর চোখ দুখানা যেন ধীরে ধীরে সজীব হয়ে উঠছে। চাঁদের আলো প্রতিফলিত হয়ে চোখের মণি দুখানা ঝকঝক করছে। ধীরে ধীরে চোখের সামনে অলৌকিক ক্ষমতায় সেই লাশ উঠে বসে। সে সময় গঙ্গারামের শ্বাস স্তব্ধ হয়ে গেছিল। সে দেখে ওই মূর্তির চারপাশে কালো ধোঁয়ার মতো বায়বীয় কিছু একটা ঘুরপাক খাচ্ছে, আর অতিলৌকিক কণ্ঠে কোথা থেকে যেন ভেসে আসছে তীব্র অট্টহাসির শব্দ। ক্রূর হাসি ঠোঁটের কোণায় নিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দুখানা চোখ। কয়েক মুহূর্তের মধ্যে আরো কয়েক টুকরো কালো ধোঁয়া আশেপাশে জড়ো হল এবং সেগুলো ধীরে ধীরে নির্দিষ্ট আকৃতি ধারণ করতে লাগল। গঙ্গারামের মনে হলো প্রেত লোকের অশরীরীরা জড়ো হয়েছে তার পাশে।
মৃত্যুর ভয়াবহ ছোবল এক্ষুনি নেমে আসবে তার উপরে। ভয়ে আতঙ্কে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে কয়েকজন গ্রামবাসী তাকে দুর্বাচাটি খালের পাড়ে মাটিতে পড়ে থাকা অবস্থায় দেখতে পায়। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। লোকজনের ডাকে তার ঘুম ভাঙে। চোখ মেলে গঙ্গারাম চারদিকে তাকিয়ে দেখে। গত রাতে যে ঘটনার সাক্ষী সে হয়েছে তার কোনো চিহ্ন নজরে পড়ে না। এমনকি সেই লাশের কোনো অস্তিত্ব সেখানে নেই। শুধুমাত্র তার পাশ দিয়ে খালের জলে কিছু একটা নেমে গেছে, তেমন একটা ছাপ দেখতে পায় গঙ্গারাম। এ অবস্থায় কেন সে পড়েছিল সে কথা লোকজন জিজ্ঞাসা করে, কিন্তু সত্যি কথা গঙ্গারাম গোপন রাখে। বাড়িতে ফিরে স্নান খাওয়া দাওয়া সেরে নিতে শরীরে একটু জোর ফিরে আসে তার, তবে তখনও পর্যন্ত আলাদা করে কিছু অনুভব হয়নি। গঙ্গারাম মনে করে কোনো কারণে সে মাথা ঘুরে পড়ে গেছিল এবং অজ্ঞান অবস্থায় দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু এসব যে নিছক দুঃস্বপ্ন নয় তা বুঝতে পারে সেদিন রাতেই। খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়েছিল সে। আগেই বলেছি গঙ্গারাম একা মানুষ। অন্ধকার ঘরের উষ্ণতা হঠাৎই হ্রাস পায়। গঙ্গারাম অনুভব করে যেন তাকে ঘিরে শীতল ঝড় শুরু হয়েছে, আর সেই ঝড়ের সঙ্গে মিশে কানে আসছে অস্পষ্ট ফিসফিসানি। সারা শরীরে কাঁটা দেয় তার। কিছুক্ষণের মধ্যেই সে নিস্তেজ হয়ে পড়ে। ইহজগতের সমস্ত উপস্থিতি হারিয়ে যায় তার চেতনা থেকে। আত্মা দেহ থেকে বেরিয়ে পৌঁছে যায় অন্য কোনো স্থানে। সমস্তটাই সে অনুভব করছে, কিন্তু তার সেই কায়াহীন আত্মার গতিবিধির উপরে গঙ্গারামের কোনো নিয়ন্ত্রণ নেই। চোখের সামনে গঙ্গারাম দেখে জনমানবহীন এক আমবাগানে সে ধ্যানমগ্ন। পাশেই একটা জলস্রোত কলকল শব্দ করে বয়ে চলেছে। তার সামনে দাউ দাউ করে জ্বলছে যজ্ঞকুণ্ড। আগুনের লেলিহান শিখারা রাক্ষসের রক্তমাখা জিভের মতো ক্রমাগত লক লক করছে। যজ্ঞকুণ্ডের পাশে শোয়ানো একজন নারীর বস্ত্রহীন সব দেহ। অন্য পাশে একটি শুকনো ধবধবে সাদা করটি। করটির তালুর উপরে সিঁদুর মাখানো। তার সামনে কলা পাতার উপরে সাজানো শঙ্কর মাছের একটি শুকনো লেজ। কালো বিড়ালের একটি কাটা মাথা, আরও বিভিন্ন অদ্ভুত জিনিস। সামনে মাটির পাত্রে রাখা টকটকে লাল তরল, সম্ভবত রক্ত। গঙ্গারামের ধ্যানমগ্ন মূর্তি অন্য কারো ইশারায় অজানা মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করে চলেছে। নিশুতি রাতে একঘেয়ে ঝিঝির ডাক, যজ্ঞকুণ্ডের আগুনের শব্দ এবং অস্পষ্ট মন্ত্রোচ্চারণ মায়াময় অতিলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ করে সেই বস্ত্রহীন নারী মূর্তি সোজা হয়ে উঠে বসল। গঙ্গারামের বায়বীয় মূর্তি
আঙুলের মাথা সেই মাটির পাত্রে রাখা লাল তরলে চুবিয়ে ছিটিয়ে দিল নারী মূর্তির দিকে। পরক্ষণে সে আবার ঠিক আগের মতো নিস্তেজ হয়ে শুয়ে পড়ল। মন্ত্রোচ্চারণে কোনো বিরাম নেই। কিছুক্ষণ পরে আবার সেই নারী মূর্তি সোজা হয়ে উঠে বসল এবং তার স্থির নির্লিপ্ত ঠোঁটের ফাঁক দিয়ে ভেসে এল তীব্র অট্টহাসি। আবার একইভাবে লালচে তরল ছিটিয়ে দিতে নিস্তেজ হয়ে গেল সে। এভাবে কয়েকবার হওয়ার পর হঠাৎ করে সেই বিবস্ত্র মূর্তি 4 হাত পায়ে ভর দিয়ে চিত অবস্থায় শরীরটাকে উপরে তুলে ফেলল। কিন্তু এবার নিয়মে কোনো ভুল হয়েছে। ক্রমাগত সেই লাল তরল আঙুলে করে ছিটিয়ে দেওয়ার পরেও সে আগের অবস্থায় ফিরল না। সেই নারী মূর্তির ঘোলাটে চোখে তীব্র জিঘাংসা। যজ্ঞকুণ্ডের মতো তার চোখ দুটো ধীরে ধীরে ঘোলাটে সাদা থেকে লাল হয়ে উঠল। সাধারণ একটা মানুষের শরীর যতটা বড় হয় তার প্রায় 3 গুণ হয়ে উঠল সেই অলৌকিক বস্ত্রহীন মূর্তি। হঠাৎই আরম্ভ হলো প্রচণ্ড ঝড়। ঝড়ের দাপটে সামনে সাজানো সমস্ত উপাচার ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড হয়ে গেল। যজ্ঞকুণ্ডের জ্বলন্ত কাঠ দমকা হাওয়ার প্রচণ্ড ধাক্কায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে গেল। সেই মূর্তি ক্রমাগত বড় হয়ে উঠছে। অন্যের নিয়ন্ত্রণাধীন গঙ্গারামের বায়বীয় মূর্তির চোখে মুখে ভয়ার্ত বিস্ময়। কালো ধোঁয়ার কুণ্ডলী চারদিকে পাক খেতে লাগল, যেন অলৌকিক কোনো শক্তি ধীরে ধীরে সব কিছুকে গ্রাস করছে। চারপাশের ধোঁয়া এত গাঢ় হয়ে উঠেছে যে আশেপাশের জঙ্গল নজরে পড়ছে না। কৃষ্ণ কালো সেই ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে হঠাৎই প্রায় ছুটতে ছুটতে সামনে এগিয়ে এলো উল্টো হয়ে 4 হাত পায়ে ভর দেওয়া সেই অলৌকিক বিশাল মূর্তি। তারপর গঙ্গারামের শরীরটাকে এক হাতে তুলে খেলনা পুতুলের মতো ছুঁড়ে ফেলল। জলে একটা শব্দ হলো, আর সেই সঙ্গে গঙ্গারামের ঘুম ভেঙে গেল। চোখ মেলে সে দেখল সকাল হয়েছে। সকালের রোদ খোলা জানালা দিয়ে তার বাড়ির বিছানায় এসে পড়েছে। প্রথম দিন গঙ্গারাম মনে করল এসব নিছক দুঃস্বপ্ন। তারপর 2-3 দিন সব শান্ত, কোনো রকম অস্থিরতা মনে উদয় হলো না। কিন্তু আবার এক রাত্রে একই অভিজ্ঞতার সম্মুখীন হলো সে। তারপর থেকে কয়েকদিন অন্তর অন্তর একই ঘটনা ঘটতে থাকে গঙ্গারামের সাথে। প্রথম কয়েকদিন ধরে দুঃস্বপ্ন ভাবলেও দিনে দিনে সে অনুভব করে কোনো অদৃশ্য শক্তির মায়া বলে মাঝে মাঝে রাতে সে পৌঁছে যায় অন্য কোনো স্থানে। তখন তার নিয়ন্ত্রণ থাকে অন্য কারো কাছে। অজানা কোনো সাধনায় মত্ত হয় সে, কিন্তু কখনোই সে সফল হতে পারে না। অতিলৌকিক শক্তি তীব্র আক্রোশে তাকে ছুঁড়ে ফেলে। বহমান জলস্রোতে সে আছড়ে পড়ে, কিন্তু ওখানেই সেই অজানা ঘটনার শেষ। তারপর আবার বাস্তব জীবন, কয়েকদিনের অপেক্ষা। আবার এক রাতে পৌঁছে যায় অন্য কোনো জায়গায়, অজানা কারো ইশারায়। এভাবে চলতে চলতে তার শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। এর আগে মনে যে আনন্দ উচ্ছ্বাস ছিল তার কণাটুকুও আর অবশিষ্ট নেই। এখন গঙ্গারাম মরতে চায়,
কিন্তু যখনই সে কোনোভাবে চেষ্টা করে, সেই অলৌকিক শক্তি কোনো না কোনো উপায়ে তাকে বাধা দেয়। এই দ্বৈত জীবন গঙ্গারামের অসহ্য হয়ে উঠছে দিন দিন। এবার সে মুক্তি চায়। সেই মুক্তি যদি মৃত্যুতে হয়, তাতেও কোনো আপত্তি নেই গঙ্গারামের। সে শুধু সময়ের এই গোলক ধাঁধা, ইহলোক এবং অজানা সেই লোকের দোলাচল থেকে মুক্তি পেতে চায়। কিন্তু সে নিরুপায়, অসহায়, বন্দী অলৌকিক শক্তির কাছে। আমি যতদূর বুঝেছি, হয়তো যে লাশটিকে আমি সেই নদী থেকে উদ্ধার করেছিলাম সে কোনো কাপালিক বা ওই জাতীয় কিছু হবে। সাধনার সময় সে কোনোভাবে অপশক্তির হাতে প্রাণ হারায়। আমি তাকে উদ্ধার করি। তারপর থেকে তার শরীরহীন আত্মা আমার আত্মাকে আঁকড়ে ধরে। এখনো সে নির্দিষ্ট দিনে তার সাধনা সম্পন্ন করতে চায় আমার আত্মার সহযোগিতায়, কিন্তু প্রতিবার সেই একই ঘটনা ঘটে। ব্যর্থতার সময়ের ফাঁসে ওই কাপালিকের আত্মাও বন্দী হয়ে আছে। কোনোদিন সফল হবে না জেনে কিংবা না জেনে সে একই চেষ্টা বারবার বারবার করে চলেছে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে লোকটির বলা কথাগুলো শুনছিলাম। এই পর্যন্ত বলে লোকটি একেবারে চুপ করে গেল। এতটাই মগ্ন ছিলাম যে প্রকৃতির কি অবস্থা তার দিকে খেয়াল ছিল না। ঘটনার প্রবাহ থেকে বাস্তবে ফিরে আসতে খেয়াল হলো ততক্ষণে কালবৈশাখী থেমে গেছে। রাত অনেকটাই হয়েছে। তাই আর বসে না থেকে উঠে পড়লাম। তুমি চিন্তা করো না, সমস্যা যখন আছে তখন তার সমাধানও অবশ্যই আছে। আগামীকাল তুমি এখানে আসবে? জানি না। আপনি জানেন আমি মৃত্যুর স্বপ্ন দেখি। মৃত্যু যে একটা মানুষের জন্য কতটা সুখের হতে পারে তা আমার অবস্থায় না পৌঁছালে আপনি অনুভব করতে পারবেন না। আমার কাছে মৃত্যু সুন্দর। আমার কাছে মৃত্যু সুন্দর। মৃত্যুর হাত ধরে আমি নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই। বরং আমরা একটা কাজ করতে পারি। এখানে না এসে সেই যেখানে বলছিলে লাশটা টেনে ডাঙায় তুলেছিলে, আগামীকাল বিকেলে ওখানে একবার ঘুরে আসা যায়। মানে তোমার যদি কোনো আপত্তি না থাকে। বেশ, যাব। আমার জীবনের সর্বনাশের শুরু যেখানে, সেই জায়গায় একবার ঘুরে আসব। দোকানে আসার দরকার নেই। সামনে এগিয়ে বড় পুকুরের পাড়ে ওই 4টে, 4:30 নাগাদ আমি অপেক্ষা করব। তারপর তুমি এলে যাওয়া যাবে। আমি আর কথা না বলে বাড়ির পথ ধরলাম। ঝড় বৃষ্টির শেষে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে। বৃষ্টি ভেজা স্নিগ্ধ বাতাস বইছে। ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। বলা বাহুল্য, সে বাড়ির সবাই আমাকে কিছুটা বকাঝকা করল ঝড় বৃষ্টির সময় বাইরে ছিলাম বলে। সেটাই স্বাভাবিক, কারণ সবাই দুশ্চিন্তা করছিল। পরদিন সকালে উঠে অন্য দিনগুলোর মতোই সময় কাটতে লাগল। মনে মনে আমি অস্থির হয়ে আছি বিকেল বেলায় সেই জায়গায় যাওয়ার জন্য। অবশ্য সে অস্থিরতা কারো সামনে প্রকাশ করছি না। দুপুরের খাওয়া দাওয়া হলে বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর ওই 3:45 নাগাদ বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে দেখলাম গঙ্গারাম আসেনি। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় কাটতে লাগলো।
একসময় দেখলাম ঘন্টার কাঁটা 5টা ছুঁয়েছে। আশ্চর্য, তখনও তার দেখা নেই। তবে কি গঙ্গারাম আসবে না? এদিকে আলো কমে আসছে। আরো আধ ঘন্টা পর একরকম মনস্থির করে ফেললাম আর অপেক্ষা করব না। এখান থেকে সোজা একেবারে সেই চায়ের দোকানে যাব। তারপর কিছুক্ষণ লোকজনের সঙ্গে গল্প গুজব করে ফিরে যাব। এই আসছে ভাবতে ভাবতে 1.5 ঘন্টা কাটিয়ে ফেলেছি এখানে। একটা সম্ভাবনা মাথায় উঁকি দিল এবং সেটাকেই সত্যি বলে মনে হলো। নির্ঘাত লোকটা পাগল। আমি আরেক পাগল যে ওই পাগলের কথায় পাগলের মতো তখন থেকে দাঁড়িয়ে আছি। চায়ের দোকানের দিকে যাওয়ার জন্য একটা পা বাড়াতেই পিছন থেকে একটা চেনা কণ্ঠস্বর শুনতে পেলাম। দাদা। আলো সে সময় অনেকটাই কমে এসেছে। গলার স্বরে বুঝতে পেরেছি লোকটি গঙ্গারাম। কিন্তু গত রাতে যে চেহারা আমি দেখেছি তার সঙ্গে এই চেহারার যেন অনেক অমিল। যদিও অন্ধকারের মাঝে পরিচয় হয়েছিল, তবুও যতটুকু দেখতে পেয়েছিলাম তাতে মনে হয়েছিল লোকটি শ্যামবর্ণ, গাল বসে গেছে, উস্কো খুস্কো চুল। কিন্তু এখন যে লোকটি সামনে এসে দাঁড়িয়েছে সে যে একই লোক তাতে সন্দেহ না থাকলেও পূর্বোক্ত চেহারার বর্ণনা একেবারেই মেলে না। আলো কমে এলেও দিনের আলো তখনও অবশিষ্ট ছিল। সেই আলোতে লোকটিকে দেখে মনে হলো গতকালের তুলনায় সে এখন অনেকটাই চনমনে। মাথায় চুল কিছুটা কম, কিন্তু সেগুলো যত্ন নিয়ে আঁচড়ানো। গায়ের রং ফর্সা না হলেও মোটামুটি উজ্জ্বল। অন্ধকারে চোখ দুটোকে যতটা বসা বলে মনে হয়েছিল এখন তা মনে হচ্ছে না। আমি অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম যে তুমি বোধহয় আর আসবে না, তাই সবে দোকানের দিকে পা বাড়িয়েছিলাম। দেরি হলো কেন, কি বৃত্তান্ত, সেসব কথা না বলে লোকটি বলল, চলুন। সন্ধ্যার আবছা অন্ধকারে লোকটির সঙ্গে সঙ্গে আমি চলতে লাগলাম। বড় রাস্তা ধরে প্রায় 10 মিনিট চলার পর এক জায়গায় একটা গলিপথ বড় রাস্তার খাড়া ঢাল বেয়ে নেমে গেছে। সেই পথেই আমরা চললাম। খুব বেশি হলে 50-60 মিটার পথ হবে। তারপরেই আমাদের সামনে পড়ল দুর্বাচাটি খাল। যেখানে আমরা এসে পৌঁছালাম সেখানে খালের উপরে একটা বাঁশের পুল রয়েছে। আমরা সেই দিকে না গিয়ে ডান দিকে নেমে গিয়ে খালের পাড় ধরে হাঁটতে লাগলাম। খুব বেশি দূর নয়, মিনিট 5 আসার পর খালের পাড়ে একটা খোলা মাঠের মতো জায়গা। সেখানে এসে গঙ্গারাম থমকে দাঁড়ালো। অন্ধকার তখন অনেকটাই গাঢ় হয়েছে। আকাশে রূপলি থালার মতো পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার আলোয় সম্পূর্ণ জায়গাটা মায়াময় রূপ ধারণ করেছে। ঠিক এখানেই শুরু হয়েছিল আমার জীবনের অভিশাপ। গঙ্গারাম এক দৃষ্টিতে খালের কম্পমান জলের দিকে তাকিয়ে কথাটা বলল। এমন মায়াবী জোছনায় জনমানবহীন খালের পাড়ে দাঁড়িয়ে ওর কণ্ঠস্বর কেমন অস্বাভাবিক মনে হল। আমি চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম। আশেপাশে সেই অর্থে বর্ণনা করার মতো আর কিছু নেই। আনমনা হয়ে খালের দিকে তাকাতে হঠাৎই আমার হৃদয় কেঁপে উঠল। রূপলি আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি খালের জলে কিছু একটা ভেসে যাচ্ছে। আমার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল।
এ কথা গঙ্গারামকে বলবো, তাই ও যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। দেখলাম সেখানে কেউ নেই। হঠাৎ ঝুপ করে একটা শব্দ হলো খালের জলে। চটক ভেঙে সেদিকে ফিরে তাকালাম। দেখলাম গঙ্গারাম জলে ঝাঁপিয়ে পড়েছে, সাঁতার কেটে এগিয়ে যাচ্ছে ভাসমান জিনিসটির দিকে। সেই পর্যন্ত পৌঁছানোর পর সব কিছু শান্ত হয়ে গেল। জলে স্বাভাবিক তরঙ্গ ছাড়া আর কোনো চঞ্চলতা নেই। আমাকে অবাক করে গঙ্গারাম এবং ভাসমান সেই জিনিস বেমালুম গায়েব হয়ে গেল। আমি উৎকণ্ঠিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলাম। বেশ কিছুক্ষণ কোনো সাড়া শব্দ নেই। আমার থেকে খালের জল ফুট 10 দূরে। এটুকু অংশ পাকে পরিপূর্ণ, তাই আর সামনে যাইনি। এখানে দাঁড়িয়েই সবটা দেখছি। হঠাৎ জলে একটা কোলাহল হয়ে দুটো শরীর ভেসে উঠল। পোশাক দেখে আন্দাজ করতে পারলাম তার মধ্যে একজন গঙ্গারাম, অন্যজনকে আমি চিনি না। হঠাৎ আমার চারপাশে কোথা থেকে যেন কালো ধোঁয়ার কুণ্ডলী এসে উপস্থিত হল। আমাকে ঘিরে সেই ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে শুরু করেছে। কানে ভেসে আসছে অচেনা কণ্ঠের অট্টহাসি। সেই ধোঁয়া ভেদ করে হঠাৎ আমার সামনে এসে উপস্থিত হলো দুটো অবয়ব। সেই দুটো যে কোনো জীবন্ত মানুষের নয়, তা আমার অন্তরাত্মা তৎক্ষণাৎ বুঝতে পারল। একটি অবয়ব গঙ্গারামের, অন্যটি গঙ্গারাম যেমন বর্ণনা করেছিল সেই রকম, অর্থাৎ সেই কাপালিকের অবয়ব। কালো ধোঁয়ার কুণ্ডলী ততক্ষণে আমাকে সম্পূর্ণ ঘিরে ফেলেছে। আমার মাথায় প্রশ্নের ঝড় চলছে। তবে কি গতকাল ঝড় বাদলের মাঝে যে গঙ্গারামের সঙ্গে আমার আলাপ হলো, সে জীবিত মানুষ নয়? আমাকে এখানে নিয়ে এসেছে আমার প্রাণ নাশ করবে বলে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে ওদের? না, এখন আর এসব ভাবার মতো সময় আমার কাছে অবশিষ্ট নেই। আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করলে সমূহ বিপদ। যেভাবেই হোক আমাকে এখান থেকে পালাতে হবে। আমি প্রাণপণে ছুটতে লাগলাম, আর আমার পিছনে পিছনে ভেসে এলো তীব্র অট্টহাসি। ছুটতে ছুটতে তুই একবার পিছনে তাকিয়ে দেখলাম সেই ধোঁয়ার কুণ্ডলীও আমার সঙ্গে সঙ্গে ছুটে আসছে। বড় রাস্তায় পৌঁছাতে মনে হলো সব শান্ত হয়েছে। সেই অট্টহাসি আর কানে আসছে না। ধোঁয়ার কুণ্ডলীও কোথাও নজরে পড়ছে না। হাঁপাতে হাঁপাতে রওনা হলাম সেই চায়ের দোকানের উদ্দেশ্যে। তবে অবাক হওয়ার এখনো বাকি ছিল। দোকানে পৌঁছে দেখলাম অন্যদিন সবার মধ্যে যে উচ্ছল ভাব লক্ষ্য করি, আজ তা নেই। কেমন যেন থমথমে। লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম গ্রামেরই একটি লোক, নাম গঙ্গারাম। আজ দুপুরে সে মারা গেছে। বছরখানেক ধরে সে এমনিতেই অসুস্থ ছিল। রুগ্ন চেহারা,
অসুস্থ শরীর নিয়ে সে এই চায়ের দোকানে মাঝে মাঝে উপস্থিত হতো। গ্রামের লোকজন তাকে ভালোবাসে, তাই তার মৃত্যুতে সবাই বিষণ্ণ হয়ে পড়েছে। আমি আর সেই দোকানে বেশিক্ষণ বসলাম না। গতকাল থেকে আজ পর্যন্ত যেসব ঘটনা ঘটল আমার সঙ্গে তা অত্যন্ত জটিল, একটা গোলক ধাঁধার মতো। হাঁটতে হাঁটতে সেই কথাই ভাবছিলাম। এরপরেও এই ঘটনা নিয়ে অনেক ভেবেছি, কিন্তু আজও সম্পূর্ণ বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়। আসলে এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো যুক্তি থাকে না। একমাত্র যে সেই ঘটনা প্রত্যক্ষ করেছে তার কাছেই সবটা সত্যি। বাকি পৃথিবী সেই ঘটনা শুনে বলবে আজগুবি গল্প। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ২৪তম গল্প গঙ্গারামের ভুতুড়ে অভিশাপ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।